ফিরে এলাম প্রবাহিত তড়িতের দ্বিতীয় ক্লাসে। প্রবাহিত তড়িতের ক্ষেত্রে আমরা ফার্স্ট যেগুলো আলোচনা করেছিলাম যে একটা আধান, সেই আধানটা কিভাবে তৈরি হচ্ছে এবং একটা আধান তার ইউনিট এবং দুটো আধান যদি থাকে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলে ভ্যালু, সেটা আমরা কুলম্বের সূত্র থেকে পাই। সেখান থেকে আমরা আধানের ধারণা করেছি। একটা আধান কি, সেই আধানের একক কি, আধানের ডাইমেনশন কি, এই সমস্ত কিছু আমাদের ধারণা করার জন্য সেখানে কুলম্বের সূত্র আমরা আলোচনা করেছি। আজকের আমরা এই প্রবাহিত তড়িতের মূল বিষয়ে আমরা আলোচনা করব। মূল বিষয়টা হলো কারেন্ট ফ্লো, অর্থাৎ তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কাকে বলে? যখন কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে আধান পরিবাহিত হয়, আধান যায়, তখন আমি তাকে বলবো তড়িৎ প্রবাহ করছে। একটা কোনো পরিবাহী আছে, সেই পরিবাহীটা কি হয় না সোনা রূপো, তামা, সোনা, এরকম পারদ, এইরকম সব পদার্থ যাদের মধ্যে দিয়ে আধান যাতায়াত করতে পারে। এই সমস্তগুলো হচ্ছে, এই পদার্থগুলো যে বললাম এগুলো হচ্ছে ধাতু বা ধাতব পদার্থ। আর অধাতব পদার্থ যেমন হচ্ছে গ্রাফাইট, গ্যাস কার্বন, এই সমস্ত পদার্থের ভেতর দিয়ে কিন্তু আধান যেতে পারে। কিভাবে যেতে পারে, কেমন যেতে পারে, সেসব কথায় আমি আসছি। অর্থাৎ আধান যদি কোনো ধাতু বা অধাতব পদার্থ, ধাতু বা অধাতব পদার্থ অথবা আরও কিছু পদার্থ আছে যেটাকে আমরা বলছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ধাতব পদার্থ, অধাতব পদার্থ এবং তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে যদি আধান এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়, তখন আমি তাকে বলছি আধানের প্রবাহ, অর্থাৎ তড়িৎ প্রবাহ, কারেন্ট ফ্লো। তড়িৎ প্রবাহ তাহলে কি না আধানের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আধান কার ভেতর দিয়ে যেতে পারে না ধাতুর মধ্য দিয়ে যেতে পারে। রূপো, তামা, সোনা, পারদ, যা যা ধাতু তোমরা জানো, বেশিরভাগ ধাতুর মধ্য দিয়ে কি হয় না এই আধান যেতে পারে। আর অধাতব পদার্থ কি কি আছে? গ্রাফাইট, অধাতব পদার্থ কি কি রয়েছে? গ্রাফাইট, গ্যাস কার্বন, এই সমস্ত পদার্থের মধ্য দিয়েও তড়িৎ যেতে পারে। আর আছে কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তো অনেক আছে, অ্যাসিড, ক্ষার, লবণ, এগুলো সব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এদের মধ্য দিয়েও তড়িৎ প্রবাহ যেতে পারে। এখন এই যে তড়িৎ প্রবাহ যাচ্ছে, অ্যাকচুয়ালি এই ঘটনাটা কি, আধানটা কে নিয়ে যাচ্ছে, অর্থাৎ বাহককে, যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্যারিয়ার বা বাহককে। না এখানে প্রবাহিত তড়িতের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করি, যে সমস্ত বিষয়গুলো এখানে থাকে, সেইটা মূলত এই ধাতব পরিবাহী, অর্থাৎ যে তারগুলো নিয়ে আমরা কাজ করি। পরিবাহীকে সোজা কথায় আমরা বলি কি তার, ওয়্যার, তার। সেই ওয়্যারগুলো কিসের তৈরি হয়? তামার তৈরি ওয়্যার। আমরা যে আমাদের বাড়িতে যে সমস্ত ওয়্যারিংয়ের যে তার, সেখানে কি থাকে? বেশিরভাগটাই তামার তার থাকে। বা বিভিন্ন যন্ত্রের যে কয়েল হয়, যে কুণ্ডলী হয়, সেই কুণ্ডলী তামার কুণ্ডলী হয়। এছাড়া তামার বা অ্যালুমিনিয়ামের সংকর ধাতুরও হয়ে থাকে। আর আমাদের যে ইলেকট্রিক সাপ্লাই আসছে, অর্থাৎ পোস্টের সঙ্গে যে তারগুলো জোড়া থাকে, সেই তারগুলো বেশিরভাগটাই রূপার তৈরি হয়। এছাড়াও এই সমস্ত পদার্থের মধ্য দিয়ে ভালোভাবে তড়িৎ পরিবাহিত হতে পারে। এই যে তড়িতের প্রবাহ, এই তড়িতের প্রবাহটা বয়ে নিয়ে যাচ্ছে কে, প্রবাহ ঘটাচ্ছে কে, সেটা জানতে গেলে আমাদের এই বিষয়গুলো ধাতু, অধাতু, তড়িৎ বিশ্লেষ্য, এইগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। দেখো ধাতু এটা একটা মৌলিক পদার্থ, অধাতব পদার্থ এগুলো কিছু মৌল, আর এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এগুলো হলো যৌগ, কম্পাউন্ড।
এরা হলো মৌল। এই মৌলের মধ্যে অনেক পরমাণু রয়েছে এবং সেই পরমাণুগুলোর যে ইলেকট্রন বিন্যাস আছে, সেই ইলেকট্রনগুলো যখন বিন্যস্ত হয়ে 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 এরকম একটা পরমাণুর এরকম ইলেকট্রন বিন্যাস রয়েছে, এরকম ইলেকট্রন বিন্যাস রয়েছে, এখানে ইলেকট্রন রয়েছে, এখানে ইলেকট্রন রয়েছে। সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো, সেগুলো এই নিউক্লিয়াস থেকে অনেক দূরে থাকে। নিউক্লিয়াস থেকে দূরে থাকার কারণে এগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ অনেকটা কম হয়। তার ফলে কিছু কিছু ক্ষেত্রে যখন অনেকগুলো পরমাণু এক জায়গায় থাকবে, অনেকগুলো পরমাণু যখন এক জায়গায় থাকছে, অনেকগুলো তাদের ইলেকট্রন বিন্যাস আছে, কিছু কিছু অংশে ইলেকট্রনগুলোর উপর কোনো পরমাণুরই সেরকম টান থাকে না। তখন ওই ইলেকট্রনটাকে বলা হয় মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন সে ধাতুর ক্ষেত্রেও হতে পারে, অধাতুর ক্ষেত্রে হতে পারে। বেশিরভাগ এই সমস্ত ধাতুর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন পাওয়া যায়। আর অধাতব পদার্থে গ্রাফাইট, গ্যাস কার্বন, এদের ক্ষেত্রেও এদের কেলাসের স্ট্রাকচারের উপর ভিত্তি করে এদের ক্ষেত্রেও মুক্ত ইলেকট্রন পাওয়া যায়। তোমাদের ক্লাস 10 তোমাদের এতটাই জানতে হবে। এছাড়াও এই মুক্ত ইলেকট্রনের বিভিন্ন রকম মডেল আছে, বিভিন্ন কনসেপ্ট আছে, সেগুলো তোমরা ধীরে ধীরে যখন অ্যাডভান্স লেভেলে পড়বে তখন জানতে পারবে। এখন তোমরা জানলে যে এখানে মুক্ত ইলেকট্রনটা কি। অর্থাৎ মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন হলো অ্যাটম থেকে দূরে থাকা ইলেকট্রন, যার উপর এখানে নিউক্লিয়াসের অ্যাটমের নিউক্লিয়াস থেকে দূরে থাকা ইলেকট্রন, যার উপর নিউক্লিয়াসের আকর্ষণ খুবই কম, তার ফলে সে ফ্রিলি মুভ করতে পারে। মুক্ত ইলেকট্রন মানে যে ইলেকট্রন ফ্রিলি ধাতুর উপর দিয়ে মুভ করতে পারে। তাহলে ধাতুর উপরে বা ধাতুর ভিতরে অসংখ্য মুক্ত ইলেকট্রন রয়েছে, এগুলো সব মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনগুলো হলো এখানকার বাহক। তাহলে মৌলিক পদার্থ অর্থাৎ ধাতু এবং অধাতু, এই সমস্ত পদার্থ যখন কোনো ইলেকট্রিক ফ্লো করে, তড়িৎ প্রবাহ করে, সেই তড়িৎ প্রবাহ যে বাহকের দ্বারা সংগঠিত হয়, সেই বাহকটা হলো মুক্ত ইলেকট্রন। অর্থাৎ মৌলের ক্ষেত্রে আমরা পেলাম মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। এইগুলো তড়িতের বাহক হিসাবে কাজ করে। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যৌগিক পদার্থ, এখানে দুটো বা তার থেকে বেশি সংখ্যক মৌলিক পদার্থের পরমাণু বা পরমাণু পুঞ্জের দ্বারা এই যৌগের অণু গঠিত হয়। সেক্ষেত্রে এরা যখন গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় থাকে, তখন তাদের মধ্যে একটা অংশ ক্যাটায়ন হয় আর একটা অংশ অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন আর অ্যানায়নের চার্জ থাকে, এগুলোর চার্জ থাকে, এবার এরা যখন কোনো জলে বা অন্য কোনোভাবে দ্রবীভূত থাকে অথবা গলিত অবস্থায় থাকে, তখন এদের মোবিলিটি চলে আসে, ওটা সচলতার সৃষ্টি হয়। তার ফলে এরা নিজেরাই দুই দিকে ছুটে যায়। তার ফলে এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ভিতরে যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, তার জন্য দায়ীকে অ্যানায়ন এবং ক্যাটায়ন। অ্যানায়ন ও ক্যাটায়ন। আমরা প্রবাহে তড়িৎ পড়ছি। প্রবাহে তড়িতে আমরা মূল বিষয়ে আমরা জানলাম কি? তড়িৎ প্রবাহ। আর তড়িৎ প্রবাহ কার মধ্য দিয়ে হয়? এরকম একটা ধাতব পদার্থ বা অধাতব পদার্থ অর্থাৎ পরিবাহী তারের মধ্য দিয়ে হতে পারে, অথবা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে হতে পারে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যখন হয়, তখন সেই তড়িৎ বিশ্লেষ্যটা জলে দ্রবীভূত থাকে, তার দুটো তড়িৎদ্বার থাকে, সেই তড়িৎদ্বারের মধ্য দিয়ে আমরা যদি এরকম ব্যাটারি যোগ করি, তাহলে কারেন্ট ফ্লো হয়, তড়িৎ প্রবাহ হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহ এইভাবে হয় আমরা জানলাম। প্রথম প্রকার যে তড়িৎ প্রবাহ অর্থাৎ ধাতব আর অধাতব পদার্থের ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বাহক হলো মুক্ত ইলেকট্রন। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে বাহক হলো ক্যাটায়ন এবং অ্যানায়ন। বেশ, এবার তড়িৎ প্রবাহ তো হলো, কতটা পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা নির্ভর করবে কিসের উপর না, এখানে আমরা যে অনেকগুলো ধাতুর নাম বললাম বা অনেকগুলো পদার্থের নাম বললাম, সব পদার্থের কিন্তু তড়িৎ পরিবহন ক্ষমতা সমান নয়। যার মধ্যে মুক্ত ইলেকট্রনের ঘনত্ব বেশি, মুক্ত ইলেকট্রন ঘনত্ব
যার মধ্যে মুক্ত ইলেকট্রন ঘনত্ব বেশি সে তত ভালো পরিবাহী। মুক্ত ইলেকট্রন বেশি হলে আমরা সেই পরিবাহীটিকে বা সেই তারটিকে বলবো সুপরিবাহী। এই সুপরিবাহী কোনগুলো? না, রূপা, তামা, পারদ, সোনা, এইগুলো হলো সুপরিবাহী। গ্রাফাইট এটাও একটা সুপরিবাহী। আর যাদের মুক্ত ইলেকট্রন ঘনত্ব কম তারা অপেক্ষাকৃত কম পরিবাহী বা কুপরিবাহী। কাঠ, কাগজ, কাঁচ, চীনামাটি এগুলোকে বলা হয় অন্তরক পদার্থ বা কুপরিবাহী পদার্থ। আর কোনো কোনো পদার্থ একেবারেই তড়িৎ পরিবহন করতে পারে, তাদেরকে আমরা বলবো অপরিবাহী পদার্থ। তোমরা আগের জাস্ট প্রিভিয়াস যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে তোমরা দেখেছো সেখানে তাপের সুপরিবাহী ছিল, কুপরিবাহী ছিল, অপরিবাহী ছিল। এখানে ঠিক একইভাবে তড়িতের সুপরিবাহী কুপরিবাহী হলো। এই ক্ষেত্রে আমরা এই সুপরিবাহী কুপরিবাহী ক্ষেত্রে কাকে আমরা দেখলাম? মুক্ত ইলেকট্রন ঘনত্বের কথাই আমরা দেখলাম, বিবেচনা করলাম। মুক্ত ইলেকট্রন সংখ্যা ঘনত্ব যার ক্ষেত্রে বেশি হবে সে তত ভালো পরিবাহী হবে। এখন এইটার ভেতর দিয়ে যখন আগে আমরা দেখেছি কি দুটো তারের দুই প্রান্তে উষ্ণতার পার্থক্য থাকলে θ1 - θ2, এটা হলো উষ্ণতার পার্থক্য। এই উষ্ণতার পার্থক্য থাকলে তবে এদিক থেকে এদিকে কারেন্ট, এখানে তাপের প্রবাহ হয়েছিল, অর্থাৎ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে তাপের প্রবাহ হচ্ছিল। তড়িতের ক্ষেত্রেও তাই। এই দুই প্রান্তে যদি বিভবের পার্থক্য থাকে V1 আর V2, এটাকে বলবো বিভবের পার্থক্য। বিভবের পার্থক্য থাকলে তবেই তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। বিভবের পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহ কোন দিক থেকে হয়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। এখন এই প্রবাহটা কতটা হচ্ছে, অর্থাৎ আমরা এদিক থেকে এদিকে আধান পাঠাচ্ছি। সোজা কথা হলো এই যে আমরা এই প্রান্ত থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান পাঠাচ্ছি, বা একটা তারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আধান যাচ্ছে। কেন যাচ্ছে? না বিভবের প্রভেদ রয়েছে বলে। বিভবের প্রভেদের জন্য কেন ইলেকট্রন যায় সে কথায় তো আসা হবেই। তার আগে আমরা জানবো যে কতটা পরিমাণ যাচ্ছে আধান। অর্থাৎ আমরা যদি এরকম একটা তার রাখি, এই তারের দুই প্রান্তে যদি আমরা বিভব প্রভেদ দিই, এটা যদি উচ্চ হয় আর এটা যদি নিম্ন হয়, তবে এদিক থেকে এদিকে আধান যাবে। ধরা যাক টি সময়ে আধান কিউ পরিমাণ আধান গেল, টি সময়ে কিউ পরিমাণ আধান গেল। সব তারের ক্ষেত্রে কিন্তু এটা হবে না। আবার অন্য একটা তার রাখলাম, এখানে আমি উচ্চ বিভব V1 রাখলাম, নিম্ন বিভব V2 রাখলাম। এই ক্ষেত্রে কিন্তু সেই একই সময়ে কিউ পরিমাণ আধান যাবে তার কোনো গ্যারেন্টি নেই। সব পরিবাহীর মধ্য দিয়ে কিন্তু এক যাবে না। তবে প্রতিটি পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে কত আধান যায় সেটা আমরা বের করে রাখতে পারি। সেটাকেই আমরা বলি যে প্রবাহ মাত্রা। আগে আমরা কি বললাম তড়িৎ প্রবাহ, কারেন্ট ফ্লো, আর প্রবাহ মাত্রা। এইটা অনেক সময় এই দুটোকে একইভাবে লেখা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটাই হলো রাশি, এটা হলো ঘটনা। তড়িৎ প্রবাহটা হলো একটা ফ্যাক্ট, ঘটনা, আর প্রবাহ মাত্রা হলো একটা রাশি, এটা হলো কারেন্ট। এটাকে বলা হয় ইলেকট্রিক কারেন্ট। এইটা আই দিয়ে লেখা হয়। প্রবাহ মাত্রা হলো একটা রাশি যাকে আমরা আই দিয়ে লিখি। এই প্রবাহ মাত্রা এটা এসআই পদ্ধতিতে, আন্তর্জাতিক পদ্ধতিতে একটি মৌলিক রাশি হিসাবে স্বীকৃতি পেয়েছে। প্রবাহ মাত্রা হলো একটি মৌলিক রাশি, এটা হলো একটা মৌলিক রাশি। প্রবাহ মাত্রা হলো একটি মৌলিক রাশি। আন্তর্জাতিক পদ্ধতিতে মানে এসআই পদ্ধতিতে, এসআইতে এর যে মাত্রা, এর মাত্রাকে আই দিয়েই লেখা হয়। এর মাত্রা হলো আই, এবং এর একক কি হবে?
এর একক হলো অ্যাম্পিয়ার। এর মাত্রা হলো আই এবং একক হলো অ্যাম্পিয়ার। এই হচ্ছে ব্যাপার। এখন এই প্রবাহ মাত্রার যে রাশি, এই রাশিটাকে ডিফাইন করব কিভাবে? না, কম সময়ে যত বেশি আধান যাবে তত প্রবাহের হার বাড়বে, বেশি হচ্ছে বলে আমি ধরে নেব। কম সময়ে বেশি আধান যেতে গেলে কিউ এর মান বেশি হবে, টি এর মান কম হতে হবে। অর্থাৎ কিউ বাই টি কে আমি প্রবাহ মাত্রার পরিমাপ হিসাবে দেখব। তাহলে প্রবাহ মাত্রা সমান কি লিখবো? কিউ বাই টি। 1 সেকেন্ড সময়ের মধ্যে টি সময়ে যদি কিউ আধান যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে কত? কিউ বাই টি আধান। 1 সেকেন্ডে কোনো পরিবাহীর ভেতর দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে, কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবাহ মাত্রা। এই হলো প্রবাহ মাত্রা। এর একক হলো অ্যাম্পিয়ার। কারণ আন্তর্জাতিক পদ্ধতিতে এটাকে মৌলিক রাশি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর মৌলিক রাশি হিসাবে স্বীকৃতি দেওয়া মানে তার একটা স্বতন্ত্র মাত্রা থাকবে, সেই স্বতন্ত্র মাত্রা হলো আই, এবং তার একটা একক থাকবে, সেই একক হলো অ্যাম্পিয়ার। এখন আমরা প্রবাহ মাত্রার সংজ্ঞা তো জানলাম, তোমরা লিখে ফেলতে পারো। তোমরা এখানে আমি বলে দিচ্ছি, তোমরা লিখে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহী বা পরিবাহী তারের প্রবাহ মাত্রা বলে। প্রবাহ মাত্রা হলো এমন একটি ভৌত রাশি, যে ভৌত রাশিটার দিক রয়েছে কিন্তু এই দিকের কোনো গুরুত্ব নেই, ভেক্টর যোগের নিয়ম মেনে না, মানে এই কারণে প্রবাহ মাত্রা হলো একটি ভেক্টর রাশি, স্কেলার রাশি। প্রবাহ মাত্রা হলো একটি স্কেলার রাশি। এর মান আছে, অভিমুখ আছে, অথচ এটি স্কেলার রাশি। তার কারণ কি না, প্রবাহ মাত্রার এই দিক থাকলেও এরকম একটা প্রবাহ মাত্রা যাচ্ছে, এরকম একটা প্রবাহ যাচ্ছে, এদের যে যোগফল লব্ধি, দুটো প্রবাহ মাত্রার লব্ধি, তাদের মধ্যে কোণের উপর নির্ভর করে না। আর কোণের উপর নির্ভর না করলে সেটা ভেক্টর যোগের নিয়ম মানে না। এই কারণে আমরা প্রবাহ মাত্রাকে একটা স্কেলার রাশি বলে থাকি। প্রবাহ মাত্রার সংজ্ঞা জানলে, প্রবাহ মাত্রার একক জানলে, এবারে প্রবাহ মাত্রার সঙ্গে আধানের সম্পর্ক আমরা বের করব। দেখো, প্রবাহ মাত্রা সমান, প্রবাহ মাত্রাকে আই দিয়ে আমরা লিখি। আই সমান হচ্ছে আধান ভাজিত সময়। আধানকে আমরা কিউ দিয়ে লিখি আর সময়কে আমরা টি দিয়ে লিখি, অর্থাৎ I ইকুয়ালস টু কিউ বাই টি। I ইকুয়ালস টু কিউ বাই টি, অর্থাৎ এই কিউ এর একক বাই সময়ের একক। কিউ এর একক কি? কুলম্ব। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে কুলম্ব পার সেকেন্ড, এটা হলো কি না, আমরা একটু আগে জানলাম যে প্রবাহ মাত্রা একটা আন্তর্জাতিক যে একক পদ্ধতি রয়েছে এসআই ইউনিট, সেই আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী প্রবাহ মাত্রা হলো একটা মৌলিক রাশি। এই মৌলিক রাশিটার একক হলো কুলম্ব পার সেকেন্ড। এই কুলম্ব পার সেকেন্ডকে বলা হয় অ্যাম্পিয়ার। এটাকে বাংলায় এরকম করে লিখবে অ্যাম্পিয়ার, ইংরেজিতে AMPER, অ্যাম্পিয়ার। আর এর চিহ্ন হলো এ, ক্যাপিটাল এ। অ্যাম্পিয়ার বিজ্ঞানীর নাম। বিজ্ঞানীর নামে কোনো একক হলে তাকে এইভাবে প্রকাশ করতে হয়, আর সেটা সংক্ষিপ্ত রূপে প্রকাশ করতে গেলে বড় হাতের এ দিয়ে লিখতে হবে। তাহলে কুলম্ব পার সেকেন্ড হলো অ্যাম্পিয়ার। এবারে এই প্রবাহ মাত্রা ছোট বড় একক যখন করতে হবে তখন কি? মিলি অ্যাম্পিয়ার,
মাইক্রো অ্যাম্পিয়ার, এই কথা এইগুলো ব্যবহার করতে হবে। 1 মিলি অ্যাম্পিয়ার মানে কি 10⁻³ অ্যাম্পিয়ার, আর মাইক্রো অ্যাম্পিয়ার মানে কি 10⁻⁶ অ্যাম্পিয়ার। এছাড়াও আছে ন্যানো অ্যাম্পিয়ার 10⁻⁹ অ্যাম্পিয়ার, 10⁻⁹ অ্যাম্পিয়ার, এইগুলো আছে। এবারে অ্যাম্পিয়ারের সঙ্গে আরও একটা একক যায়, সেই এককটা হলো ইএমইউ একক, ইলেকট্রো ম্যাগনেটিক ইউনিট, ইএমইউ। 1 অ্যাম্পিয়ার এবং 1 ইএমইউ এর মধ্যে একটা রিলেশন রয়েছে, এই 1 অ্যাম্পিয়ার আর 1 ইএমইউ এর মধ্যে যে রিলেশন, সেটা হলো 1 ইএমইউ সমান 1 ইএমইউ ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার, 1 ইএমইউ ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। এই রিলেশনটা কিভাবে পাওয়া যায়? 1 অ্যাম্পিয়ার সমান হচ্ছে 1 কুলম্ব বাই 1 সেকেন্ড। এবার 1 কুলম্ব সমান কত? 3 × 10⁹ ইএসইউ বাই 1 সেকেন্ড। তোমরা জেনেছো 1 কুলম্ব সমান এইটা। আর এই 1 ইএমইউ সমান হলো গিয়ে সি, অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ গুণিতক 1 ইএসইউ। শূন্য মাধ্যমে আলোর গতিবেগকে আমরা 1 ইএসইউর সঙ্গে গুণ করলে যেটা পাই সেটা হলো 1 ইএমইউ। এবারে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 × 10⁻, এখানে হবে 10 হবে, কেন না হচ্ছে সেন্টিমিটার এককে লিখবো, সিজিএস এককে লিখবো, 10 × 10⁻10 ইএসইউ। এবারে 3 এখানে এটা যদি 10, এটা যদি আমি করি যে 1/10 ইএমইউ, তাহলে এখানে আরো 10 দিয়ে ভাগ হবে, তাহলে 3 × 10⁹ ইএসইউ। এইটাকে আমি এখানে লিখতে পারবো 1/10 ইএমইউ বলে। দেখো এইখানে আমি 1 ইএমইউ ইকুয়ালস টু এইটা পেয়েছিলাম, এত ইএসইউ, তাকে 10 দিয়ে ভাগ করে এটা পাচ্ছি 3 × 10⁹ ইকুয়ালস টু 1/10 ইএমইউ। এখানে আমি 1/10 ইএমইউ লিখব বাই 1 সেকেন্ড। অর্থাৎ এইটা এখানে সেকেন্ড ইএমইউ চলে আসছে, মানে এর ভিতরে সেকেন্ড থেকে গেছে। এখন আমি লিখব 1/10, এখানে আর সেকেন্ড লেখা দরকার হবে না, ইএসইউ বাই সেকেন্ড ইএমইউ আমি লিখতে পারি। 1/10 ইএমইউ ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 ইএমইউ ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। এইটা তোমরা মনে রাখবে, 10 অ্যাম্পিয়ার। অর্থাৎ প্রবাহিত তড়িতের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তড়িৎ প্রবাহের হার নির্ণয় করার জন্য আমরা যে রাশিটা ব্যবহার করি সেটা হলো প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার বিভিন্ন একক এবং তাদের মধ্যে সম্পর্ক আমরা দেখলাম যে 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 1000 মিলি অ্যাম্পিয়ার, আর 1 ইএমইউ ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। এই পর্যন্ত আজকের, পরের দিন আবার আমরা এখান থেকেই শুরু।